আজকের ঘটনা ঠিক এরকম। আমি যে বাসায় থাকি ওটা ৫ তলা একটা পুরানো বিল্ডিং। ওখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। ৩ তলায় একটা ফ্ল্যাট সবসময় খালি। ভাড়াটিয়া নেই, তালা ভাঙ্গা, পরিত্যক্ত। ফ্ল্যাটটা একদম ঠিকঠাক। তবুও কেউ থাকে না। ১ম এ আমি গুরুত্ব দেইনি। শহরে তো অনেক ফ্ল্যাটই খালি থাকে। কিন্তু কয়েকদিন পর খেয়াল করলাম প্রতিদিন রাত ১১টা ২০ মিনিটে ৩ তলার ওই ফ্ল্যাটের বারান্দার প্রতিদিন লাইট জ্বলে ওঠে ঠিক সময়। একদিন নিচে চা খেতে খেতে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলাম, ভাই ৩ তলার ওই ফ্ল্যাটে কে থাকে? সে একটু চুপ করে থেকে বলল, কেউ না। আমি বললাম, কিন্তু রাতে লাইট জ্বলে। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাই আপনি কবে থেকে দেখছেন? আমি বললাম, এই কয়েকদিন। সে শুধু বলল, ঠিক আছে, আর কথা বাড়ালো না। আমি রাতে কৌতূহল চাপাতে পারলাম না। ঘড়িতে তখন ১১টা ১৮। আমি সিঁড়ি দিয়ে ৩ তলায় উঠলাম। দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ঠিক ১১টা ২০ ভেতর থেকে লাইট জ্বলে উঠল, কিন্তু দরজার নিচ দিয়ে কোনো মানুষের ছায়া পড়ল না। আমি সাহস করে কলিং বেল চাপলাম, একবার ২ বার, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। কিন্তু হঠাৎ দরজার ভেতর থেকে একটা খুব সাধারণ গলা বলল, একটু দাঁড়ান, আসছি। গলাটা একদম মানুষের। আমি বললাম, জি আমি পাশের ফ্ল্যাটের। ভেতরে আবার নীরবতা। তারপর দরজার ভেতর থেকে শব্দ, সুইচ অফ করার শব্দ। লাইট নিভে গেল। পরের দিন কেয়ারটেকারকে সব বললাম। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই কয়েক বছর আগে ওই ফ্ল্যাটে একজন ভদ্রলোক থাকতেন। একাই থাকতেন। রাতে ঠিক ওই সময় বাড়ি ফিরতেন, লাইট জ্বালাতেন। এক রাতে তিনি আর বের হননি। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? কেয়ারটেকার বলল, তারপর থেকে কেউ থাকেনি, কিন্তু লাইটটা থামে না। সেদিন রাতে আমি আর উপরে উঠিনি। কিন্তু ঠিক ১১টা ২০-এ আমার ফোনে একটা নোটিফিকেশন এলো। বিল্ডিং গ্রুপে নতুন মেসেজ লেখা, আজ কেউ দরজায় বেল দিয়েছিল, আমি খুলতে পারিনি, কাল চেষ্টা করবেন। মেসেজটা এসেছে ৩ তলা ফ্ল্যাটের নাম দিয়ে। এখনো প্রতিদিন রাত ১১টা ২০-এ ওই ফ্ল্যাটে লাইট জ্বলে। পার্থক্য শুধু একটাই, এখন আর কেউ দরজা খুলতে আসে না, শুধু বলে, একটু দাঁড়ান, আসছি। Farm 59 Hotefe. ভয়ের আড্ডাখানা। আজকের গল্পটা ঠিক এমন। রাত ১টা ৫৬ মিনিট। মোবাইলে হেডফোন লাগিয়ে শুয়েছিলাম। হঠাৎ রেডিও অ্যাপ নিজে নিজেই চালু হয়ে গেল। ভূতের ফ্রেমে একটা পরিচিত কণ্ঠ বলল, এই মুহূর্তে যারা একা আছেন ভয় পাবেন না, আপনাদের জন্যই আজকের গল্প। আমি বন্ধ করতে গিয়ে দেখলাম স্ক্রিন ফ্রিজ হয়ে আছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। তারপর আরজে বলল, আজ আমাদের শেষ কলার সাকিব। আমার হাত বরফ হয়ে গেল। আমি তো কলই দেই নাই। আরজে আবার বলল, সাকিব, আপনি কি এখনো জানালার দিকে তাকিয়ে আছেন? আমার ঘরের জানালার পর্দা তখন ধীরে ধীরে নড়ছিল, কিন্তু বাইরে বাতাস নেই।
আমি চেঁচিয়ে উঠলাম, কে আপনি? রেডিওতে শুধু নিঃশ্বাসের শব্দ। তারপর ফিসফিস করে বলল, আপনি যখন ছোট ছিলেন, যে লোকটা আপনার পিছনে দাঁড়িয়ে থাকতো, আজ সে ফিরে এসেছে। ঠিক তখনই আমার আলমারির দরজায় নখ দিয়ে আঁচড়ানো শব্দ। আর যে শান্ত গলায় বলল, ভয় পাবেন না সাকিব, সে আপনার ক্ষতি করতে আসেনি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে কেন এসেছে? সে 1 সেকেন্ড চুপ। তারপর সে বলল, আপনাকে নিয়ে যেতে। হঠাৎ হেডফোনে বিকট চিৎকার, মোবাইল বন্ধ, ঘর নিস্তব্ধ। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তখনই বুঝলাম রেডিও আবার চালু হচ্ছে। ভূত এফএমে আবার স্বাগত। আজকের গল্প আপনি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের যে ভাই ইমেল করে পাঠিয়েছে তার নাম হচ্ছে আশিক, পাবনা থেকে। সে প্রথমেই যেটা লিখেছে, আমি তো তুই। ঘরে আলো জ্বলে উঠল, দেয়ালে ঝুলছে অনেকগুলো ছবি। সব ছবিতে কাদের, ছোট কাদের, বুড়ো কাদের, কিন্তু একটাতেও চোখ নেই। হঠাৎ আয়নার সামনে সে নিজেকে দেখল, তার মুখ ধীরে ধীরে মুছে যাচ্ছে। দেয়ালের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা ধরল তার কাঁধ এবং কানে কানে ফিস ফিস করে বলল, নামটা দিয়ে দে, তুই আর বের হতে পারবি না। কাজে চিৎকার করতে চাইল, কিন্তু তার নামটা আর মনে পড়ল না। পরের দিন সকালে বাড়িটা আবার ফাঁকা, কিন্তু দেয়ালে নতুন একটা ছবি ঝুলছে। একজন মানুষ যার মুখ নেই, আর নিচে লেখা 3টা সূত্রে। আপনারা যদি ভয়ঙ্কর কিছুর অভিজ্ঞতা হয়ে থাকে, কখনো গল্প, কখনো আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকে যে ঘটনাটি পাঠিয়েছে সেই ভাইটির নাম হচ্ছে মাহবুব, পুরাতন ঢাকা থেকে। সে প্রথমেই যা লিখেছে, ঘড়ির কাঁটার ওপারে। তারপর বিস্তারিত লিখেছে সে, গ্রামটার নাম কেউ ঠিক মনে করতে পারে না, মানচিত্রেও নেই। লোকজন শুধু বলে ওখানে সময় ঠিক মতো চলে না। শহর থেকে বদলি হয়ে শিক্ষক আরিফ প্রথম দিনই সেটা টের পেয়েছিল। স্কুল ছুটি হয় বিকাল 4টায়, কিন্তু আসিফ যখন ঘড়ি দেখল সময় 5টা 40, অথচ সূর্য তখনও ঠিক মাথার উপর। গ্রামের লোকজন অদ্ভুত, কেউ সরাসরি চোখে চোখ রাখে না। প্রশ্ন করলে বলে, স্যার সন্ধ্যার আগে বাড়ি ফিরবেন, ঘড়ির দিকে তাকাবেন না। আসিফ হেসে উড়িয়ে দিল। প্রথম রাত, স্কুলের পাশেই পুরানো কোয়ার্টারে থাকা শুরু করলো সে। দোতলা বাড়ি, নিচতলায় সে, উপরতলা তালাবদ্ধ। যখন রাত ঠিক 2টা 12 মিনিট, টিক 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 ঘড়ির শব্দ অস্বাভাবিক জোরে। হঠাৎ টিক থেমে গেল। তারপর উপরতলা থেকে শব্দ, ধাপ ধাপ ধাপ, কেউ খালি পায়ে হাঁটছে। আসিফ চিৎকার করলো, কে আছে? উত্তর এলো খুব ধীরে,
তুমি দেরি করেছ। কণ্ঠটা বুড়ো, কিন্তু শব্দটা যেন তার কানের ভেতর থেকে আসছে। পরের দিন সকালে সে আয়নায় তাকিয়ে জমে গেল। ঘাড়ে আঙ্গুলের দাগ 5টা। গ্রামের এক বৃদ্ধ বলল, রাতে ঘড়ি থামলে আয়নায় তাকাবেন না স্যার। যারা তাকায় তারা সময়ে আটকে যায়। আসিফ হাসল না। সে রাতে সে ঠিক করলো ঘড়ি ঢেকে রাখবে। রাত 2টা 12। হঠাৎ মনে হলো কেউ শ্বাস নিচ্ছে খুব কাছে। ঘাড়ের পেছনে ঠান্ডা বাতাস। সে ধীরে ঘুরে তাকালো। তার পিছনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু চোখ দুটো কালো, ঘড়ির কাঁটার মতো ঘুরছে। ডপেলগ্যাঙ্গার ফিসফিস করে বলল, আমি আটকে গেছি, এখন তোমার পালা। ঘড়ি আবার চলা শুরু করলো, টিক টিক টিক। প্রতিটা টিকে তার মাথার ভেতর কিছু কেটে যাচ্ছে। ভয়ে আসিফ দৌড়ে উপর তলায় উঠল। তালাবদ্ধ দরজাটা খোলা। ভেতরে শুধু দেয়াল জুড়ে ঘড়ি, শত শত ঘড়ি, সবগুলোতে একই সময়, 2টা 12। মাঝখানে একটা খাতা। খাতায় নাম লেখা একটার পর একটা। শেষ নামটা আসিফ, তারিখ আজকের। পেছন থেকে আওয়াজ এলো, নাম লেখা হলে সময় থামে না। পরের দিন স্কুল খোলা। নতুন শিক্ষক এসেছে। গ্রামের লোকজন ফিসফিস করে বলে, আগের স্যার কোথায় গেল? নতুন শিক্ষক বলল, আমি তো বহু বছর ধরে এখানেই আছি। তার কবজিতে একটা পুরনো ঘড়ি, কাঁটা থেমে আছে 2টা 12-তে। আর রাতে যদি তুমি ঘড়ির শব্দ শোনো, হঠাৎ থেমে যায়, আয়নায় তাকিও না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কোনো কিছু শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করে জানাতে পারেন। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের যে ভয়ঙ্কর ভূতের গল্পটা শোনাবো, সেই গল্পটার নাম হচ্ছে নিস্তব্ধ রাতের পুকুর ঘাট। গ্রামের শেষে একটা পুরানো পুকুর। কেউ সন্ধ্যার পর ওদিকে যায় না। লোকজন বলে ওখানে নাকি জলপরি না, ভূত থাকে। এক রাতে রাশেদ ভুল করে সেই পথেই ফিরছিল। হঠাৎ সে শুনল, এই যে, একটু দাঁড়াও। পেছনে তাকিয়ে দেখে সাদা শাড়ি পরা এক মহিলা, চুল মুখ ঢেকে রেখেছে। রাশেদের গলা শুকিয়ে গেল, তবুও সাহস করে বলল, আপনি কে? এত রাতে এখানে? মহিলাটা আস্তে করে মাথা তুলল। রাশেদ দেখল মহিলাটার চোখ নেই, শুধু দুটো কালো ফাঁকা গর্ত। তারপর সে বলল, তুমি তো আমার ছেলেটা নও, তবু কেন এসেছ? রাশেদ দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় পুকুর ঘাটটা সামনে থেকেই যায়। হঠাৎ সে বুঝল সে আর দৌড়াচ্ছে না, জলে হাঁটছে। শেষবার সে শুধু একটাই আওয়াজ শুনল, এবার তুমি আমার, এবার তুমি আমার। পরের দিন সকালে পুকুর পাড়ে শুধু রাশেদের স্যান্ডেল পাওয়া গিয়েছিল। আর রাতে ওখানে কেউ গেলে শোনা যায়, এই যে, একটু দাঁড়াও।
প্রিয় বন্ধুরা, আমাদের স্টুডিওতে আজকে আছে ইমরান। সে তার চাচার কাছ থেকে শোনা এক ভয়ঙ্কর ঘটনার কথা শোনাবে। এখন আপনাদের সামনে যে ঘটনাটা জানতে যাচ্ছি সেটা হলো আমার চাচার কাছ থেকে শোনা একটি আমাদের গ্রামের কবরস্থানের ঘটনা। আমাদের গ্রামের পুরনো কবরস্থানের এক কোনায় এক কবর আছে। লোকজন বলে ওটা নাকি জিনের কবর। বহু বছর আগে এক লোক নাকি কালো জাদু করত। মারা যাওয়ার পর তাকে ওখানে দাফন করা হয়। দাফনের পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। এক রাতে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল এক মসজিদের মুয়াজ্জিন। হঠাৎ সে শুনতে পায় কেউ খুব নিচু গলায় আজান দিচ্ছে, কিন্তু শব্দটা উল্টো, কেমন যিনি ভয়ঙ্কর এক বিকৃত মতো। সে ভাবলো কেউ মজা করছে, কবর দিকে এগিয়ে গেল। দেখলো ওই জিনের কবর থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে, আর ভেতর থেকে কণ্ঠস্বর, আমার জন্য আজান দিবি না? সে বলতে বলতে চিৎকার করে কবরের ভিতর থেকে আওয়াজ বের হলো যে আমার জন্য কি তোরা আজান দিবি না? মুয়াজ্জিন যখন কবরের পাশ থেকে এই আওয়াজ শুনতে পেল, তখন সে গ্রামের লোকজনকে জানালো। তখন গ্রামের ভিতরে এক সাহসী যুবক বলল, এসব কিছু বাজে কথা, আমি আজ রাতে গিয়েই ওই কবরের পাশে বসবো। রাত যখন 1টা বাজে, সে গিয়ে কবরের পাশে বসে রইল। সে অনেকক্ষণ বসে থাকার পরেও কিছুই হচ্ছিল না। তারপরেও তিনি অপেক্ষা করতে থাকলো। হঠাৎ রাত 2:30টার দিকে ঠান্ডা এক আবহাওয়া বইতে লাগলো। তার পিছনে কেমন জানি ফিসফিসানি সাপের মতন আওয়াজ হচ্ছিল, আর শরীরের লোমগুলো আস্তে আস্তে দাঁড়াতে থাকে। সে ভয়ে কিছুটা নিজেকে গুছিয়ে নিল। তখনই পিছ থেকে কেউ ফিসফিস করে বলল, তুই এসেছিস? ওই সাহসী যুবক তখন ঘুরে তাকালো, কিন্তু সে দেখতে পেল সেখানে তো কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখলো কবরের মাটি আস্তে আস্তে ফুলে উঠছে। মাটি ফেটে একটা কালো ছায়া বের হলো। চোখ নেই, মুখ নেই, শুধু একটা অন্ধকার আকৃতি। ছেলেটি ওখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে ছেলেটাকে পাওয়া গেল কবরের পাশে। সে বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারে না। তার চোখ সবসময় একদম ফাঁকা। সে একাধারে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে সে নিজেই ফিসফিস করে বলে, আজান দিও না, আজান দিও না। সে অনেক রাগ করে। এখনো নাকি সে কবরের কাছে গেলে মোবাইলের লাইট নিজে নিজেই বন্ধ হয়ে যায়, আর কানে শোনা যায়, আমি এখনো আছি, তোরা এখান থেকে সরে যা। আজকের ঘটনাটা ঠিক এমন। রাত ঠিক 12:40। রেডিওটা হঠাৎ নিজে নিজে চালু হয়ে গেল। কণ্ঠটা ছিল ফিসফিসে, কিন্তু কানে ঢুকে মাথার ভেতর কাঁপন ধরিয়ে দিল। আমি তো অবাক। বাসায় আমি একাই। রেডিওর সুইচে হাতও দেই নাই। হঠাৎ কণ্ঠটা আবার বলল, আজকের কলার আলামিন, গোপালগঞ্জ থেকে। আলামিন, আপনি কি এখনো দরজার দিকে তাকিয়ে আছেন? আমার বুক থপ করে উঠল, কারণ আমি ঠিক তখনই দরজার দিকে তাকিয়েছিলাম। আমি চিৎকার করে বললাম, আপনি জানলেন কিভাবে? রেডিও থেকে হালকা হাসির শব্দ, কারণ আলামিন,
আপনার পিছনে যে দাঁড়িয়ে আছে সেটা আমাদের স্টুডিওতেও বসে আছে। ঘাড়ের লোম খাড়া হয়ে গেল। পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার, কিন্তু রেডিও তখনও চলছে। শেষ কথাটা আজও কানে ভাসে। ভয় পাবেন না, আপনি আজ আমাদের পরের গল্প। আজকের ঘটনার নাম শ্মশানের বাঁশির শব্দ। গ্রামের নাম ছিল কালিকাপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম, কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুরানো শ্মশান ছিল। সেই শ্মশানের পাশে একটা বট গাছ। মানুষ বলতো সূর্য ডোবার পর ওদিকে গেলে আর ফেরত আসা যায় না। গ্রামের এক যুবক, নাম রাশেদ, সাহসী ছেলে, এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। একদিন বন্ধুদের সাথে বাজি ধরল, আজ রাত 12টায় আমি শ্মশানে গিয়ে বট গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে আসব। বন্ধুরা অনেক মানা করলো, কিন্তু রাশেদ হাসলো। ভূত থাকলে আজই দেখা হবে। এখন রাত 12টা, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। রাশেদ হাতে একটা ছোট বাঁশি নিয়ে শ্মশানের দিকে হাঁটছে। বটগাছটা দূর থেকে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। রাশেদ সাহস করে বটগাছের নিচে দাঁড়ালো, বাঁশিতে ফু দিল। শব্দটা শেষ হতেই হঠাৎ ওই একই বাঁশির শব্দ আবার শোনা গেল, কিন্তু রাশেদ তো আর ফু দেয়নি। তার হাত কাঁপতে লাগলো। ধীরে ধীরে সে পিছনে তাকালো। পিছনে তাকিয়ে যা দেখলো, বট গাছের ডালে সাদা কাপড় পরা এক বৃদ্ধ বসে আছে। চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুই আমাকে ডাকলি, আমি চলে এলাম। রাশেদের শরীর অবশ হয়ে গেল। সে দৌড় দিতে চাইল, কিন্তু পা নড়ছে না। হঠাৎ সেই বৃদ্ধ মাটিতে লাফ দিল। মাটিতে পা পড়ার শব্দ হলো না। তারপর ঠান্ডা একটা হাত রাশেদের কাঁধে ছুঁয়ে দিল। এবার তুই বাজা, আমি শুনব। পরের দিন সকালে গ্রামবাসী শ্মশানের পাশে রাশেদের বাঁশি পরে থাকতে দেখল। রাশেদ আর নেই, তবে মাঝরাতে এখনো কেউ কেউ বলে বট গাছের নিচ থেকে 2টা বাঁশির শব্দ ভেসে আসে, আর একটা অন্য কারো। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম ফাং59 ভূত এফএম-এর নতুন আরেকটি এপিসোডে। আজকের এপিসোডে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মিথুন, সাভার থেকে। তিনি আমাদেরকে তার নানির থেকে শোনা একটি সত্য ঘটনা শোনাবেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে গল্পটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তার আগে আমি একটু বলে নিই, আমি যে ঘটনাটি বলছি সেটি মূলত আমি আমার নানুর মুখ থেকে শুনেছি। তো এটি মূলত আজ থেকে 27 বছর আগের একটি ঘটনা, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার গ্রামীণ প্রত্যন্ত একটি অঞ্চলের বাস্তবিক ঘটনা। ঘটনাটি আমি সরাসরি চলে যাচ্ছি। তখন গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলগুলোর অবস্থা এমন ছিল যে প্রত্যেকটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব ছিল অনেক বেশি। এক বাড়ির থেকে আরেক বাড়ি ধরতে গেলে প্রায় 3 মাইল 4 মাইল দূরে ছিল। তো তখনকার গ্রামের মানুষও কম বসবাস করত এবং ঘন ঘন জঙ্গল এবং গাছপালা দিয়ে ভরপুর ছিল। তো তেমনই একটি বাঞ্ছারামপুর থানায় একটি গ্রাম ছিল, সেই গ্রামের নাম ছিল বাঞ্ছারামপুর। আমাদের 1997 বা 98 দিকের যখন সেই গ্রামে মানুষ বসবাস করত যারা, তখন সে গ্রামে যে সকল মানুষরা মারা যেত তাদেরকে
দাফন করার জন্য, যারা মুসলমান ছিল তাদের যে কবরস্থান ছিল শ্মশানঘাট, তো সেখানে দাফন করার জন্য গ্রামের যে মসজিদ ছিল সেই মসজিদের খাদেম এবং সে এলাকারই আরেকজন মুরব্বী যার নাম ছিল আসলাম, তো সেই আসলাম চাচা এবং মসজিদের খাদেম তার নাম ছিল হচ্ছে নাসিম, এই দুজন মূলত ওই গ্রামের যে সকল মুসলিম যুবক যুবতীর বা নারী পুরুষ মারা যেত তাদেরকে দাফন করার কাজে নিয়োজিত থাকতো। তো মানসেরাপুর থানার একটি ঘটনা ছিল, হঠাৎ এক রাতে, গভীর রাত, প্রায় 1টা-1:30 বাজে। তো সে সময় গ্রামের একটি বাড়িতে এক লোক, বৃদ্ধ লোক মারা যায় এবং আমার নানু বাড়ি তার পাশেই ছিল। তো আমার নানু তারা খবর পায় যে পাশের বাড়িতে একটা বৃদ্ধ মারা গেছেন। তো সেই খবর পেয়ে আমার নানু দ্রুত যারা মসজিদের খাদেম ছিল, যিনি আর কি জানাজা পড়াতেন এবং দাফন করতেন মানুষদের, তো তাকে খবর দিলেন। এই গ্রামের এই বাড়ির মানুষ এবং ওই বাড়ির মানুষটা মিলে, তো সেই রাতে দেখা যায় যে মানুষ গ্রামে এমনি কম ছিল, আবার এত রাতের বেলা তো বেশি মানুষ আসা সম্ভব হয়নি, তা জানা যায়। তো 2-3 জন যারা ছিল তারা মিলে মৃত ব্যক্তির গোসল টোসল শেষ করে জানাজা কমপ্লিট করেছে এবং পরবর্তীতে সেই লোকটিকে দাফন করার জন্য, আবার একটি কথা না বললেই নয়, যে লোকটি বৃদ্ধ মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িতে আসলে বৃদ্ধের কেউই ছিল না, সে পুরোপুরি একা থাকতো এবং তার দেখাশোনার জন্য আরেকটা ছেলে, ছোট বয়সে একটা ছেলে থাকতো। তো মূলত সেই ছেলে বৃদ্ধকে দেখাশোনা করত, যেহেতু বয়স অনেক ছিল। তো সে বৃদ্ধের আপন বলতে কেউই ছিল না। তো মসজিদের যে খাদেম অর্থাৎ নাসিম এবং ওই গ্রামের আরেক চাচা আসলাম চাচা, তারা দুজন মিলেই সিদ্ধান্ত নিল যে সেই বৃদ্ধের লাশকে তারা কবরস্থানে দাফন সম্পন্ন করবে। তো সেই সুবাদেই সেই রাতের বেলায় অর্থাৎ রাত 2টার দিকে তারা একটি ভ্যানের ব্যবস্থা করে সেই ভ্যানের মধ্যে সেই বৃদ্ধের লাশটিকে নিয়ে তারা কবরস্থানের দিকে রওনা দেয়। এবং এখানে একটি কথা না বললেই নয়, সেই রাতটি ছিল পূর্ণিমার রাত এবং আমরা জানি পূর্ণিমার রাতে চাঁদের প্রচণ্ড আলো থাকার কারণে গ্রামের বা বিভিন্ন যে খোলামেলা জায়গা থাকে সেই জায়গাতে আলোয় পরিপূর্ণ থাকে। তো তেমনই এক পূর্ণিমার রাত ছিল সে রাত, এবং সে রাতে সেই ভ্যানে করে সেই লাশ নিয়ে আসলাম চাচা এবং নাসিম তারা দুজনেই রওনা হলো কবরস্থানের দিকে। যেহেতু বৃদ্ধের কেউ ছিল না আপন, তো বৃদ্ধের লাশের সাথে তারা দুজন ছাড়া আর কেউই যায়নি তাকে দাফন করার জন্য। তো ঘটনাটি যেখানে ঘটলো আসলে এই রাতের পূর্ণিমার আলোতে, আলোয় রাস্তায় আলো ছিল বলে তারা আর কোনো হারিকেন বা আলাদা কোনো বাতির ব্যবস্থা করেনি, তারা ওই আলো দিয়েই কবরস্থান পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিল। তো ঘটনাটি হলো, কাফনের কাপড় পেঁচিয়ে সে বৃদ্ধের লাশকে যখন ভ্যানের পিছনে নিয়ে তারা রওনা হলো কবরস্থানের দিকে, পথিমধ্যেই আসলাম চাচা এবং নাসিম দুজনেই লাশের কিভাবে দাফন করবে এই রাতে এগুলো নিয়ে কথা বলতে বলতে তারা যেতে লাগলো। তবে খানিকটা পথ যাওয়ার পর যখন গ্রামের এমন একটি স্থানে তারা পৌঁছলো, তার আগে বলে নিই যে কবরস্থানের দূরত্ব সেখান থেকে প্রায় 30 মিনিটের মতো ছিল, অর্থাৎ 30 মিনিটের রাস্তার দূরত্ব ছিল। তো তারা যখন খানিকটা 10-15 মিনিট পথ অতিক্রম করে ফেলেছে এবং এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে আসলে চারপাশে কোনো বাড়ি ঘর নেই, চারপাশে শুধুই গাছপালা বন জঙ্গল দিয়ে ঘেরা, এমন একটি জায়গায় যাওয়ার পর হঠাৎ করে তাদের দুজনের কাছে মনে হলো যে পিছনে যে লাশটি রয়েছে সেই লাশটি হয়তোবা নড়ে উঠেছে। তো এতে করে তাদের মধ্যে একটা ভয় কাজ করলো যে এটা কিভাবে সম্ভব। তারা তারপরও তাদের নিজেদেরকে সংযত করে তারা কবরস্থানের দিকে যেতে লাগলো এবং যখন কবরস্থানে পৌঁছানোর মাত্র 5 মিনিট বাকি পথ, তো সেই সময়ে হঠাৎ করে বিকট একটি শব্দ তারা তাদের ভ্যানের পিছন থেকে পেল এবং এখন তাদের আর বুঝতে বাকি রইল না যে শব্দটি এবং যেই আওয়াজটি হলো সেটি সেই তাদের পিছনে যে লাশটি রাখা সেই লাশ থেকে এসেছে। অর্থাৎ আসলাম এবং
নাসিম পরস্পরের দিকে দুজন তাকালো এবং তারা দুজনেই এটা নিশ্চিত হলো যে পিছনে যে লাশটি তারা নিয়ে যাচ্ছে ভ্যানে করে সেই লাশটি নড়ে উঠেছে। তারা অবশেষে পিছনে তাকানোর আর সাহস পেল না। তারা অবশিষ্ট যে পথ ছিল 5 মিনিটের, সেই 5 মিনিট পথ অতিক্রম করে কবরস্থান পর্যন্ত তারা পৌঁছলো এবং পৌঁছানোর পর তারা যখন লাশটিকে ভ্যান থেকে নামানোর সিদ্ধান্ত নিল দাফনের জন্য, দর্শক সেই মুহূর্তে তারা যেই চিত্রটি দেখলো সেটি আসলে খুবই লোমহর্ষক একটি ঘটনা। তারা যখনই ভ্যান থেকে নেমে পেছন ফিরল তখন তারা দেখতে পেল যে লাশটি তারা নিয়ে এসেছিল সে লাশটি শোয়া থেকে বসা অবস্থায় রয়েছে এবং লাশটিকে বসা দেখা মাত্রই সেখানেই নাসিম যে মসজিদের খাদেম ছিল সে কিন্তু সেখানে বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল এবং আমাদের যে আসলাম চাচা ছিলেন তিনি একটি বিকট চিৎকার দিয়ে উঠলেন এবং চিৎকার দিয়ে সে সামনের দিকে দৌড় শুরু করলেন। দৌড় দিতে দিতে সে আর কোনো জায়গা পেলেন না। কবরস্থান পার হয়ে সে সামনে দৌড়াতে একটি আলো দেখতে পেল। সেই আলোর কাছে যখন সে পৌঁছলো তখন সে একটি ছোট্ট বাড়ি দেখতে পেল, ঘর দেখতে পেল। সে ঘরের দরজায় পৌঁছানো মাত্রই সে বেহুশ হয়ে পড়ে গেল। দর্শক, এই ছিল মূলত ঘটনা। তো পরবর্তীতে যখন তার খানিক 2-3 ঘন্টা পর যখন ফজরের আজান হয় তখন সে বাড়ির যে মালিক সে দরজা যখন খুলে নামাজ পড়ার জন্য বের হয় তখন সে তার দরজায় সেই আসলাম চাচাকে দেখতে পায় বেহুশ অবস্থায় এবং সে তখন আসলাম চাচাকে জ্ঞান ফেরানোর জন্য পানি তাকে দেয়, তাকে বিভিন্নভাবে চেষ্টা করে। যখন আসলাম চাচার জ্ঞান ফিরে তখন সে আসলাম চাচার মুখ থেকে সমস্ত ঘটনার বর্ণনা শুনে সে আসলাম চাচা সেই ভ্যান পর্যন্ত কবরস্থানের সামনে পর্যন্ত যায় এবং সেখানে গিয়ে তারা সেই নাসিমকে দেখতে পায় ভ্যানের নিচে পড়ে আছে বেহুশ অবস্থায়। এবং সবচেয়ে আশ্চর্যের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লাশটিকে তারা ভ্যানে করে নিয়ে এসেছিল সে লাশটির যে কাফন ছিল সে কাফনের কাপড় শুধুমাত্র সেই ভ্যানের পিছনে পড়ে আছে, কিন্তু কাফনের ভিতরে যে লাশটি ছিল বৃদ্ধের সেই লাশটিকে তারা আর কোথাও খুঁজে পেল না। এই ছিল সেই রাতের এবং আশ্চর্যজনক একটি ঘটনা। এই ঘটনার পর থেকে আসলে এই পুরো বছর জুড়ে সেই গ্রামের যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো খুবই আতঙ্কের মধ্যে ছিল এবং পরবর্তীতে জানা যায় যে আসলাম চাচা এবং যে মসজিদের খাদেম নাসিম ছিল তারা আসলে ধীরে ধীরে এই কাজ থেকে চলে আসে। তারা আসলে এই দাফন কাফনের কাজ থেকে তারা অনেকটাই দূরে চলে আসে। তো এটি মূলত ছিল 1998 বা 99 সালের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অঞ্চলের একটি ঘটনা, যেটা বাস্তবে একটি ঘটনা ছিল। আমার নানুর মুখ থেকে এই ঘটনাটি শোনা। ধন্যবাদ দর্শক, এই ছিল আমার ঘটনা। দর্শকবৃন্দ, আমরা যে ঘটনাটি শুনলাম খুবই ভয়ঙ্কর একটি ঘটনা ছিল। আমাদের স্টুডিওতে এসে এরকম একটি তার নানির জীবনের বাস্তব ঘটনাটি আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদের মিথুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফার্ম 59 ভূত এফএফ অথবা আমাদের মেইলে মেল করে জানাতে পারেন। ধন্যবাদ।